আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য তোমাদের পদ্য অংশের আরেকটি গুরুত্বপূর্ণ রানার কবিতার ম্যারাথন নিয়ে হাজির হয়েছি। তোমরা চিত্রে লক্ষ্য করতেছ যে একজন মানুষের হাতে একটা ফালা টাইপের একটা অস্ত্র, তারপরে হাতে একটা লণ্ঠন, তারপরে পিঠে একটা ব্যাগ। মূলত এগুলাই রানার ছিল 19 শতকে বা অতীতে। তারপরে এটা আপডেট হয়েছে ডাক পিয়ন। এরপরে আমরা যদি এই লেখক সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো কবি কিশোর কবি, তারুণ্যের কবি। 21 বছর বয়স ছিল মাত্র কবির। কবি 1926 সালে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে ইন্তেকাল করেন। আমরা 1947 দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারি, এটা ভারত পাকিস্তান দেশ বিভাগেরও কিন্তু সাল। তার মাতা সুনীতি দেবী এবং পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি প্রতিবাদমুখী। তিনি অন্যায়ের বিরুদ্ধে কবিতা লিখেছেন। তাকে তরুণ নজরুলও বলা হয়। তাকে গণমানুষেরও কবি বলা হয়। তিনি শ্রমজীবী মানুষের পক্ষে কবিতা লিখেছেন। তার কিছু এই কবিতাটি ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে। তার কিছু কাব্য আমরা মনে রাখতে পারি, যেমন শর্টকাট অভির ঘুম, সারার পূর্বেই হরতাল। মানে এরকম হয় না, অভি নামে একজন ছেলে, তার ঘুম মানে ভাঙ্গার পূর্বে হরতাল শুরু হয়েছে, এরকম। অভিতে হলো অভিযান, ঘুমতে হলো ঘুম নেই, সারাতে সারপত্র, পূর্বে মানে পূর্বভাস, আর হরতাল, এগুলো তার কি কাব্যগ্রন্থ। এরপরে আমরা যদি মূল কবিতায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই কবিতায় মূলত রানার একটা শব্দ, এই শব্দ দ্বারা শ্রমজীবী পেশার মানুষদেরকে কবি এই প্রতিনিধিত্বটা তুলে ধরেছেন। সেটা হতে পারে কুলি মজুর, মানে সাধারণ নিচু সম্প্রদায় যাদের মনে করা হয়, সেই শ্রমজীবী সকলের প্রতিনিধি হলো এই রানার। রানারের কাজই হলো নতুন খবর আনা। তাই রানার কি সবেগে হরিণের মতো চলে? এমসিকিউ আসতে পারে। রানারের কাজ কি? রানার কিসের মতো চলে? রানার যখন ছুটে চলে, রাত দিন অপেক্ষা করে, তখন তার দিকে তারারা মিটমিট চেয়ে থাকে। রানারের স্বপ্নের মতো পিছনে সরে যায় বন। তার স্বপ্নগুলা যেমন পিছনে চলে যায়, ঠিক তেমনি তার ছুটে চলাতে বনগুলাও পিছনে চলে যায়। রাত শেষ হয়ে নতুন সূর্যের কামনা করে সবসময় রানার, যে দুঃখ শোষণ বঞ্চনার দিন কবে শেষ হয়ে তারাও সমাজে মর্যাদা পাবে, সম্মান পাবে। কবি রানারকে এরকম উল্লেখ করতে চেয়েছেন যে লুণ্ঠন, ঠন ঠন লুণ্ঠন হাতে, পিঠে টাকার বোঝার, কাঁধে অজানার বোঝা নিয়ে। এই যে পিঠে একটা বোঝা দেখা যাচ্ছে, এটা হলো টাকার বোঝা, এটা হলো চিঠির বোঝা, খামের বোঝা। হাতে ঠন ঠন লুণ্ঠন, এমসি আসতে পারে। ঠন ঠন কি? লুণ্ঠন। পিঠে কি? টাকার বোঝা। কাঁধে কি? অজানার বোঝা। জানে না তার পরবর্তী গন্তব্য কি হবে, কোনো অজানাই। তারপর নিয়ে ভোরে শহরে পৌঁছে বড় ভয় সূর্য ওঠার। রাত বিরাত নির্ঘুম, তাকে পৌঁছতে হবেই ভোরে শহরে, কারণ দস্যুদের চেয়ে বেশি ভয় হয় সূর্য ওঠার। কারণ চাকরি হারাবার, অন্য বস্ত্রটুকু, দুমুঠো ভাত খাওয়ার যে ইনকাম সোর্স হারানোর ভয় তার কাছে দস্যুর চেয়েও বড় ভয়। কবি এখানে রানারদেরকে, শ্রমজীবী পেশার মানুষদেরকে মহান চরিত্রের অধিকারী বলেছেন। তারা দায়িত্ববান, তারা কর্ম, তারা সমানুবর্তী, তারা মানব সেবা, তারা পরোপকারী, তারা অন্যের সুখের জন্য অন্যের সুখ বহন করে, আর বিনিদ্র প্রিয়া, আর নিজের দুঃখ জানে পথের চিহ্ন। তাদের সহানুভূতির চিঠি পাঠায় ভোরের আকাশ। এরপরে আমরা গৌঘর দিকে যাই। গৌঘ কাদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, কাদের সাথে মিল অমিল রয়েছে।
মূল ভাব প্রতিনিধিত্ব করে কিনা নাকি আংশিক প্রতিনিধিত্ব করে, এগুলো ঘ নম্বরে আসে। প্রতিমূলক রানারের শ্রমের যে পেশাগত দিকটি রয়েছে সেটা ঘ নম্বরে আসতে পারে। তারপরে শোষণ নির্যাতনের শিকারের দিকটি, তারপরে তারা এত শোষণ নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের শিকার হওয়ার পর তাদের সততা, তাদের দায়িত্ব নিষ্ঠা পালনে তারা ব্রতী ছিলেন। তাদের দুঃখ কষ্ট ত্যাগ তিতিক্ষা, দুঃখ দুর্দশা, অন্যের সুখের জন্য নিজেদের সুখ বিলীনের দিকটিও ঘ নম্বরে আসতে পারে। তাদের সংগ্রামী জীবনের দিকটি, তাদের আত্মীয় স্বজন পরিবার, তাদের ঘুম সকল কিছু স্যাক্রিফাইস করে সংগ্রামের জীবনের দিকটিও সৃজনশীল আসার মতো। এরপরে সুযোগ সুবিধার অভাব, ন্যায্য মূল্য মর্যাদা সম্মানের অভাবের দিকটিও ঘ নম্বরে আসতে পারে। কিন্তু তারা যদি সম্মান মর্যাদা সুযোগ সুবিধা পেলে তাদের জীবনও সুন্দর ও সাবলীল হবে, এই আহ্বানই এই প্রতিবাদী কণ্ঠস্বরেই কবি সুকান্ত ভট্টাচার্য উল্লেখ করেছেন।